হঠাৎ আদিয়ানের কণ্ঠে এমন মিথ্যা অজুহাত শুনে অবাক হয়ে যায় মেঘ। চোখ বড় বড় করে আর আগ্রহী দৃষ্টিতে তাকায়, কিন্তু আদিয়ান যথেষ্ট শান্ত। তার ঠোঁটের কোনায় মৃত হাসি। কথাগুলো জিয়ার কতটুকু বিশ্বাস হয়েছে তা তার মুখের আদলে ফুটে উঠল না। জিয়া সন্দেহ প্রবল তীক্ষ্ণ চোখে আদিয়ানের কথা বলার ধারণ পর্যবেক্ষণ করলো, কিন্তু তার সন্দেহ আরও বাড়ে না। কারণ নবীনবরণ অনুষ্ঠানে ফারহানের প্রপোজালের ঘটনা সে নিজ চোখে দেখেছে। মেঘ ফারহানকে ভালোবাসে। তাছাড়া আদিয়ান বাংলাদেশে থাকা তার বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া জড়াবে না, এই কথা বলছে। যদিও আদিয়ানের কথা এখনো জিয়ার বিশ্বাস হয় না। চুপচাপ দাঁড়িয়ে থাকা জিয়ার প্রতিটা পদক্ষেপ আদিয়ান পর্যবেক্ষণ করে। পরিস্থিতি নিজ আয়ত্তে নিয়ে আসার জন্য পুনরায় সে প্রশ্ন করে, জিয়া তুমি এখানে কি করছো এত সকালে? আদিয়ানের প্রশ্নে জিয়ার হুঁশ ফিরে। জিয়া উত্তর দেয়, কেন আদিয়ান, আমি কি এই বাসায় আসতে পারি না? অবশ্যই আসতে পারো, চলো ডাইনিং রুমে বসে কথা বলি। তুমি কি সকালে নাস্তা করেছো? জিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলে উঠে, সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়েছি। হঠাৎ জিয়ার উপর আদিয়ানের যত্নশীল হয়ে যাওয়ার বিষয়টা নজর এড়ায় না মেঘের। রাগে দাঁত কটমট করে তাকায় সে পাশে থাকা আদিয়ানের দিকে। সাহস কত বড়, নিজের বউয়ের সামনে অন্য মেয়ের প্রতি কেয়ার দেখাচ্ছে। রাগে হিংসায় মেঘের শরীর জ্বলে উঠে, আর চোখে আদিয়ান তাকায় মেঘের দিকে। রাগে জ্বলজ্বল করে ওঠা মেঘের দুই চোখ দিয়ে যেন বর্ষ করে দিবে তাকে। ভয়ে শুকনো ঢুক গিলল আদিয়ান। এই মুহূর্তে রান্নাঘরে থাকা নিরাপদ নয়, তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আদিয়ান ভয়ে কণ্ঠে তাড়াহুড়ো করে বলে উঠে, মেঘ তুমি নাস্তা টেবিলে দাও, আমি আর জিয়া ডাইনিং রুমে গেলাম। আদিয়ান আর কথা বাড়ায় না, দ্রুত বড় বড় পা ফেলে রান্নাঘর থেকে বের হয়ে যায়। পিছনে জিয়াও যায়, কিন্তু হঠাৎ রান্নাঘরের দরজায় গিয়ে জিয়া পেছনে ঘাড় ঘুরিয়ে বলে উঠে, মেঘ পাউরুটি আবার পুড়িয়ে ফেলো না, সাবধানে নিয়ে এসো। আদিয়ান কিন্তু পোড়া খাবার খেতে পারে না, ওর কষ্ট হবে। জিয়ার বলা এই সাধারণ কথায় যেন মেঘ তেলে বেগুনে জ্বলে উঠে। আদিয়ান পোড়া খাবার খেতে পারে না, ওর কষ্ট হবে। মাইফুট মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তার স্বামীর কোনো খাবার খাবে তা কি এখন জিয়া ঠিক করে দিবে? যত সব আদিক্ষেতা। পাউরুটির বদলে ইচ্ছা করছে এই দুইজনকে ওভেনে দিয়ে পুড়িয়ে কয়লা করে ফেলতে। মেঘ দাঁত কটমট করে বলে উঠে, ডোন্ট ওয়ারি জিয়া, পাউরুটি পুড়বে না, কিন্তু অন্য কিছু ঠিকই পুড়বে, আবার খুনও হতে পারে। রাগি রাগি কণ্ঠে বলা মেঘের কথা মানে বুঝলো আদিয়ান। সামান্য ভয় পেল, কিন্তু কোনো কথার মানে জিয়ার বাধ্যগম হলো না। জিয়া প্রশ্ন করে, মেঘ তুমি কি বললে? পাউরুটি খুন মানে? জিয়ার প্রশ্নের উত্তরে মেঘ কোনো কথা বলতে যাবে তার আগে আদিয়ান দ্রুত বলে উঠে, জিয়া তুমি কেন মেঘের কথা শুনছো? ও এখন ডক্টরি নিয়ে পড়াশোনা করছে, তাই পোড়া খুন এইসব উগ্র শব্দ মাথায় আসে। তুমি চলো এখান থেকে। দ্রুত জিয়ার হাত ধরে রান্নাঘর থেকে বের হয়ে নিয়ে যায় আদিয়ান। মেঘ তার হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগে জেদে পাশে থাকা টেবিলে শব্দ করে ঘুষি দেয়। হাতে মৃদু ব্যথাও পায়, কিন্তু শরীরে থাকা রাগের চেয়ে ব্যথার পরিমাণ খুবই সামান্য। এরপর ওভেনে থেকে পাউরুটি বের করে খাবারের প্লেটে সাজিয়ে রাখে। সিদ্ধ ডিম আর পাউরুটি হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। ডাইনিং রুমের সোফায় আরাম করে বসে গল্প করছে আদিয়ান আর জিয়া। তারা দুজন হাসপাতালের বিষয়ে কথা বলছে, জিয়ার সুইসাইড সহ আরও বিভিন্ন কারণে
হাসপাতাল থেকে রিজাইন করেছিল আদিয়ান, তাই হাসপাতালের বিষয়ে কথা বলতে এসেছে। তবে জিয়ার মূল উদ্দেশ্য ছিল আদিয়ানের সাথে দেখা করা। বারবার আদিয়ানের দুই চোখ রান্নাঘরে থাকা মেঘকে দেখার চেষ্টা করছে। তাদের দুজনের কথা বলার মাঝে মেঘ উপস্থিত হয় আর বলে, আদিয়ান স্যার, খাবার রেডি হয়ে গেছে, টেবিলে আসুন। আদিয়ান মেঘের দিকে তাকায়, মুখ ভেসকি কাটে মেঘ। জিয়া বলে, আদিয়ান তুমি খাবার খেতে যাও, আমি সোফায় বসে অপেক্ষা করব। সোফায় ছেড়ে উঠে দাঁড়ায় আদিয়ান, খাবার টেবিলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। মেঘ সৌজন্য বোধ দেখিয়ে বলে, জিয়া ম্যাম, আপনিও চলুন, খাবার খাবেন, সবাই একসাথে নাস্তা করি। মেঘের কথায় জিয়া রাজি হতে পারল না। সকালে নাস্তা খেয়ে এখন তার আর কোনো ক্ষুধা লাগেনি। জিয়া বলল, না মেঘ, আমার এখন আর ক্ষুধা নাই। সকালে নাস্তা করে বাড়ি থেকে বের হয়েছি, সামান্য নাস্তা হলেও। সরি মেঘ, বাট এখন সম্ভব হবে না, আমার পেটে এটুকু জায়গা অবশিষ্ট নাই। তোমরা যাও, নাস্তা করো। মেঘ আর জোর করলো না, খাবার খেতে টেবিলে চলে গেল। জিয়া সোফায় বসে পাশে থাকা রিমোট দিয়ে টিভি ছেড়ে দিয়ে ইংলিশ মুভি দেখা শুরু করে দিল। টেবিলে বসে আদিয়ান পাউরুটি হাতে নিয়ে খুব মনোযোগ সহকারে দেখছে, নাক দিয়ে শুকে নেয়। রাগে প্রতিশোধে যদি মেঘ কোনো পুরা নষ্ট পাউরুটি খেতে দেয়, তখন আবার খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিতে পারে। আদিয়ান তাই সতর্ক সহিত পাউরুটি পর্যবেক্ষণ করতে থাকে। খাবার টেবিলে উপস্থিত হয় মেঘ। পাউরুটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আদিয়ানকে তাকিয়ে থাকতে দেখে মেঘ অবাক হয়। কিছুক্ষণ পর ঘটনার মানে বলুন এগিয়ে এসে পাত্রে থাকা পাউরুটি আদিয়ানের প্লেটে দিয়ে বলে, পাউরুটি পোড়া বা নষ্ট নয়। মেঘ কোনো মানুষকে পোড়া রুটি খাইয়ে কষ্ট দিতে পারবে না। নাটক বাদ দিয়ে খাবার খাওয়া শুরু করেন। মেঘের কাট কাট গলা কথা শুনে আদিয়ান তবে পাউরুটির মধ্যে কোনো সমস্যা নাই একথা শুনে খুশি হয়। দ্রুত মুখে নিতে খেতে শুরু করে। চেয়ার টেনে বসে নিজের প্লেটে খাবার নিয়ে মেঘ বলে, রান্নাঘরে ইঁদুর মারার বিষ ছিল না, তাই পাউরুটিতে দেয়নি, কিন্তু এরপর থেকে দেখছি মানুষ মারার বিষ কিনে নিয়ে আসতে, কারণ ইঁদুরের চেয়ে মানুষের উপভোগও বাড়ছে আমার জীবনে। হঠাৎ মেঘের এমন কথা আদিয়ানের কেসে উঠে, তার গলায় খাবার আটকে যায়। মেঘ রাগী চোখে তাকায় আদিয়ানের দিকে। শুকনো পাউরুটি গলায় আটকে যাওয়ার দ্রুত গ্লাস থেকে পানি ভরে ডক করে খায় আদিয়ান। এরপর করুণ চোখে মেঘের দিকে তাকিয়ে বলে, বউ, রাগ কেন করছো তুমি? আমার না লক্ষ্মী বউ। আদিয়ানের মন গলানা কথায় রাগ শান্ত হয় না মেঘের। মেঘ বলে, বেশি কথা না বলে চুপচাপ খাবার খান, না হলে কিন্তু এই টেবিলে খাবারও থাকবে না, আর এই দুনিয়ায় আপনিও থাকবেন না। আদিয়ান আর কথা বাড়ায় না, চুপচাপ খাবার খেতে শুরু করে দেয়। জিয়া ফুল ভলিউমে টিভিতে মুভি দেখছে, সে কিছুই শুনতে পায়নি। টেবিলে বসে সকলে নাস্তা করছে। মেঘ আর আদিয়ান প্রায় টিপ টিপ করে আর চোখে তাকায় মেঘের দিকে, কিন্তু মেঘের সম্পূর্ণ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। হঠাৎ মাথায় এক দুষ্টু বুদ্ধি চলে আসে আদিয়ানের। টেবিলের নিচ দিয়ে ধীরে ধীরে পা এগিয়ে দিয়ে আঙুল রাখে মেঘের পায়ের উপর। এরপর আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেয়। মেঘ সবই বুঝতে পায়। সিদ্ধ ডিম কামড় বসায় আর আঙুল দিয়ে মেঘের পায়ের পাতার আশেপাশে ছুঁয়ে দিচ্ছে আদিয়ান, কিন্তু মেঘকে শান্ত থাকতে দেখে তার সাহস একটু বাড়ে। পায়ের আঙুল যখন ধীরে ধীরে একটু উপরে উঠতে যাবে, তখন হঠাৎ পা দিয়ে শক্ত করে চাপা মেঘ আচমকা এমন আক্রমণে ব্যথায় কুঁকড়ে উঠে। আদিয়ান খুব জোরে লেগেছে তার পায়ে। তার কণ্ঠ থেকে বের হয়ে আসে মৃদু আর্তনাদ। টিভির স্ক্রিনে তখন অ্যাডভার্টাইজ চলছিল, যার জন্য জিয়া সাউন্ড কমিয়ে দেয়। আদিয়ানের মুখ থেকে নিকৃষ্ট মৃদু আর্তনাদ তার কানে পৌঁছায়। জিয়া পিছনে ফিরে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলে উঠে, আদিয়ান, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা পেয়েছো তুমি? জিয়ার কথার উত্তরে আদিয়ান কোনো কথা বলতে পারল না। খাবার প্লেট থেকে দৃষ্টি সরিয়ে কিলার
টাইপের লুক দিয়ে বলে উঠে আদিয়ান, স্যার সত্যি কি হয়েছে আপনার? খাবার কি গলায় আটকে গেছে? দুজনের প্রশ্নের কোনো উত্তর খুঁজে না পেয়ে আদিয়ান এতাউত্তুক দৃষ্টি নিয়ে দাঁত কটমট করে তাকায় মেঘের দিকে। এরপর মিথ্যা বলে উঠে, পাউরুটি খুব শক্ত ছিল, গলায় আটকে গিয়েছিল, তাই গিলতে কষ্ট হচ্ছে। আদিয়ানের কথা শুনে জিয়া বলে উঠে, আদিয়ান পাউরুটি আস্তে চিবিয়ে খাও, আর গলায় বাজলে বেশি করে পানি খাবে। জিয়ার কথা মেঘ রিপিট করে বলে উঠে, অবশ্যই আদিয়ান স্যার, খাবার ধীর সুস্থে খাওয়া উচিত। দুই নারীর কথায় সম্মতি দিয়ে আদিয়ান মাথা নাড়িয়ে বলে উঠে, এখন থেকে অবশ্যই ধীরে সুস্থে খাবো খাবার। প্লেটে থাকা খাবার খায় আর মিটমিট করে হাসতে থাকে মেঘ। আদিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় খাবার খাওয়া শুরু করে দেয়। আজ মেঘের থেকে দূরে থাকতে হবে, না হলে ওর কপালে বিপদ আছে। যান বাঁচান ফরজ। ডাইনিং রুমে বসে ফুল ভলিউমে টিভিতে ইংলিশ মুভি দেখছে জিয়া। তার সম্পূর্ণ মনোযোগ এখন টিভির উপর। সকালে নাস্তা শেষ করে আদিয়ান ডাইনিং রুমে সোফায় বসে জিয়ার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে টেবিলে এতো থাকা বাসন গুছিয়ে রাখছিল মেঘ। আদিয়ান সমস্ত কর্মকাণ্ড আর চোখে দেখলো সে। রাগে শরীর জ্বলে যাচ্ছে, তবুও মুখে তা প্রকাশ করলো না। পাশে আদিয়ানকে বসতে দেখে জিয়া টিভি বন্ধ করে দিল। এরপর বলে, আদিয়ান হাসপাতালে তুমি দীর্ঘদিন ধরে যাও না, কবে জয়েন করবে তুমি? জিয়ার কথা শুনে আদিয়ান শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে উঠে, হাসপাতালে জয়েন করার কোনো পরিকল্পনা এখন নাই। আর 1 মাস পর বাংলাদেশে ফিরে যাব। মেডিকেলে ক্লাসের জন্য এখন যাওয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশে ফিরে যাবে আদিয়ান। কিন্তু হঠাৎ কেন? তবে কি সত্যি আদিয়ান বিবাহিত? তার বউয়ের সাথে দেখা করতে যাবে, কিন্তু জিয়া তা হতে দিবে না। জিয়া ছাড়া অন্য কোনো নারী আদিয়ানের সংস্পর্শে আসতে পারবে না, অসম্ভব। তার ভালোবাসার মানুষকে নিজের করে পেতে জিয়া খুন অবধি করতে পারে। আদিয়ান শুধুমাত্র জিয়ার, অন্য কারো নয়। জিয়ার মুখে তার মনের হিংস্রতা আর জেদ প্রকাশ পায়, যা আদিয়ানের নজর এড়ায় না। জিয়া ঠিক কতটা সাইকো তা আদিয়ান জানে। যতদিন না জিয়ার কোনো পার্মানেন্ট ব্যবস্থা করতে পারছে, ততদিন মেঘের পরিচয় তার লুকিয়ে রাখতে হবে। জিয়ার যদি একবার জানতে পারে মেঘই আদিয়ানের বউ, তবে এর পরিমাণ ভয়ঙ্কর হবে। জিয়া রাগে জেদে হয়তো মেঘকে খুন করে ফেলতে পারে। তাছাড়া এখন যে মেডিকেল কলেজে মেঘ পড়াশোনা করছে, তার অন্যতম শেয়ার হোল্ডার হলো ইরফান সাহেব। মেঘের পড়াশোনা মাত্র শুরু। এখন যদি জিয়া কাগজপত্র সংক্রান্ত কোনো ঝামেলা করে, তখন অথবা ইরফান সাহেবের কথায় যদি মেঘকে কলেজ থেকে বহিষ্কার করে, মেঘের ডক্টরি ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু চিরকাল জিয়ার থেকে এই সত্য লুকিয়ে রাখা যাবে না। খুব শীঘ্রই জিয়ার কোনো ব্যবস্থা করতে হবে। মামা বাসায় ফিরলে তার সাথে কথা বলতে হবে। মুখ গম্ভীর করে কপালে চিন্তার ভাঁজ নিয়ে বসে আছে আদিয়ান। থালা বাসন গুছিয়ে রান্নাঘরে রেখে এসেছে মেঘ। জিয়া বলে, আদিয়ান তুমি কি সত্যি হাসপাতালে জয়েন করবে না? বাংলাদেশে হঠাৎ করে কেন যাবে তুমি? জিয়া, হাসপাতালে জয়েন আমি এখন করতে চাই না। দীর্ঘ 9 বছর কেরিয়ার আর ডক্টরের পিছনে শেষ করলাম। এখন দেশ বা পরিবারের মানুষের সাথে সময় কাটাতে চাই, তাই বাংলাদেশে ফিরে যাব। আদিয়ানের কথা রান্নাঘর থেকে সব শুনলো মেঘ। যদি বাংলাদেশে ফিরে যায় আদিয়ান, তবে মেঘও কি সাথে যাবে? কিন্তু মেঘের পড়াশোনার কি হবে? হঠাৎ আদিয়ানের এমন সিদ্ধান্তের মানে কি? জিয়া এইবার মনের মধ্যে লুকিয়ে থাকা সংকোচ দূর করতে প্রশ্ন করে উঠে, আদিয়ান বাংলাদেশে কি তোমার বউয়ের সাথে দেখা করতে যাবে তুমি? তার সাথে নতুন করে সংসার শুরু করবে? আদিয়ান এক পলক রান্নাঘরে থাকা মেঘের দিকে তাকিয়ে বলে উঠে, বউয়ের সাথে সংসার করার জন্য বাংলাদেশে যাব। এখন আমার বউকে তার মর্যাদা দেওয়া উচিত। জিয়া কোনো শব্দ করলে না, তার মনে থাকা রাগ বিরক্তি প্রকাশ না করে শুধু বলল, ওহ গল্প, তোমার নামে নীলচে তারা। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।